আমি তোকে আবারও সাবধান করছি রাইসা, মুখে লাগাম দিয়ে কথা বলছি। মিথিলা আমার স্ত্রী। মিথিলাকে ছাড়া দ্বিতীয় কাউকে আমি আমার জীবনে ভাবতেও পারি না। আর তুই মেঘাকে নিয়ে এসব কি বলছিস? মেঘাকে কোনো দিনও আমি অন্য চোখে দেখিনি। তুই যেমন আমার ছোট বোন, মেঘাকেও আমি ঠিক সেই চোখেই দেখেছি। অন্য কোনো চোখে কোনো দিন দেখার চিন্তাভাবনা আমার মধ্যে কখনো আসেনি। নির্ঝরের কথা শুনে মিথিলা নির্ঝরের দিকে তাকালো। আজ মিথিলা সম্পূর্ণভাবে নিশ্চিত নির্ঝরের মনের ভিতর অভিমানের পিছনে মিথিলার জন্য কতটা ভালোবাসা লুকিয়ে আছে, আর সেটা আজ নির্ঝর সবার সামনে কথার মাধ্যমে প্রকাশ করে দিল। নির্ঝরের কথাগুলো শুনে মেঘার চোখে পানি চলে আসলো। নির্ঝর কি সত্যি কখনো মেঘাকে নিয়ে ভাবিনি? মেঘা আবার মনে মনে বলল, নির্ঝর ভাবুক বা না ভাবুক, আমি ওকে নিয়ে ভেবেছি, সারা জীবন ভেবে যাব। আর ওকেও আমাকে নিয়ে ভাবতে হবে। সেই জায়গাটা আমি নির্ঝরের মনে তৈরি করব, মিথিলাকে সরিয়ে দিয়ে। রাইসার রাগ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল কথাগুলো শুনে। রাইসা নির্ঝরকে বলল, শোনো ভাইয়া, মুখে বললে না ভালোবাসা হয়ে যায় না। তোমার আর ভাবির মধ্যে কেমন ভালোবাসা তা আমি জানি ভাইয়া। তুমি আমাকে কিছু শেখাতে এসো না, আর বোঝাতেও এসো না। নির্ঝর বুঝে উঠতে পারছে না আজ রাইসার এমন কি হলো যে রাইসা এরকম ব্যবহার করছে। রাইসা তো মিথিলাকে ছাড়া কিছুই বুঝতে পারতো না। তার উপরে রাইসা মাইনকে পছন্দ করে, আর মাইনের সামনে এসব কি বলছে রাইসা? আর কেনই বা রাইসা? মাইনার সহ্য করতে না পেরে কিছুটা রাগী গলায় রাইসা কি বলো, ব্যাস অনেক হয়েছে, আপনি অনেক কথা বলেছেন, এবার থামুন। আমি আসলে এতদিন খুব সংকোচে ছিলাম, এই ভেবে যে আপনার মনে আসলে আমার জন্য কোনো অনুভূতি আছে নাকি। পুরাটাই আপনার মোহ। আজ আপনি নিজে প্রমাণ করে দিলেন সেটা। শুধুমাত্র আপনার একটা মোহ ছিল আমার প্রতি, কোনো অনুভূতি ছিল না। আর হ্যাঁ, আপনি কোনোদিনও ঐথর মতো হতেও পারবেন না, আর ঐথর জায়গাও আপনি কোনোদিন নিতে পারবেন না। ঐথের মতো মেয়ে শুধু একবারই জন্মায়, বারবার না। এই বলে মায়ের নিজের প্লেটটা হাতে নিয়ে রুমে চলে গেল। রাইসা আর কোনো কথা বলল না, একদম চুপ মেরে গেল। রাইসার রুমের এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করছে। রাইসার মনের ভিতর খুব অস্থির অস্থির লাগছে। হঠাৎ রাইসার মোবাইল একটা নোটিফিকেশন আসলো। রাইসা নোটিফিকেশন ওপেন করতে রাইসা একটা হাসি দিল। নির্ঝরের মাথায় কিছু ঢুকছে না রাইসার এতটা পরিবর্তন দেখে। নির্ঝর খুবই চিন্তিত। রাইসার কাছ থেকে এটা কখনো আশা করেনি নির্ঝর। নির্ঝর কিছুতেই বুঝতে পারছে না রাইসার এই পরিবর্তনের কারণটা। তবে কি মাইনের কথাটাই ঠিক? রাইসা কি একটা মোহের মধ্যে ছিল, বিধায় এতদিন এসব করেছে? আজকে ওর মোহটা কেটে গেছে, কিন্তু হঠাৎ করে মানুষ এত পরিবর্তন হয়ে যায় কি করে? কিছুতেই যেন হিসাব মিলাতে পারছে না নির্ঝর। কিছুক্ষণ পর মিথিলা রুমে এলো। মিথিলা রুমে আসতেই নির্ঝর পিছন থেকে ওর হাত টেনে ধরে নির্ঝরের কাছে আনলো। মিথিলা নির্ঝরের এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়ল। নির্ঝর মিথিলাকে রাগি গলায় বলল, এই মিথিলা, তোমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? রাইসা তোমাকে এতগুলো কথা বলল, একটা কথারও প্রতিবাদ করলে না কেন তুমি? মিথিলা একটু মুচকি হেসে নিজের হাতটা নির্ঝরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি প্রতিবাদ করব আমি? আমার যে ওখানে বলার মতো কিছুই ছিল না, কারণ রাইসা যা বলেছে তার একটা কথাও তো মিথ্যে নয়। আমরা তো শুধুমাত্র কাগজে আর কলমে স্বামী স্ত্রী, তাও আবার 6 মাসের জন্য। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক কখনোই গড়ে ওঠেনি, আর কোনোদিন উঠবেও না। তাই রাইসার কথা শোনা ছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না। তবে রাইসা একটা কথা ঠিক বলেছে, আমি তোমার জীবন থেকে তো চলে যাবই, আর মাত্র কয়েকটা মাস পরেই। আর আমি চলে গেলে না হয় তুমি মেঘাকেই বিয়ে করে নিও। আমার মনে হয় মেঘাকে রাইসা মনে মনে পছন্দ করা শুরু করেছে, হয়তো বা তোমার পরিবারও পছন্দ করে। তা না হলে রাইসা এইভাবে আজকে কথাটা সবার সামনে বলার সাহস পেত না। কথাগুলো শুনে নির্ঝরের মাথা গরম হয়ে গেল। নির্ঝর আর সহ্য করতে পারল না। নির্ঝর এক টান দিয়ে মিথিলাকে বিছানায় ফেলে দিল। তারপর নির্ঝর 2 হাত দিয়ে মিথিলার 2 হাত বিছানার সাথে শক্ত করে ধরল। তারপর নির্ঝর নিজের ঠোঁট মিথিলার ঠোঁটে ডুবিয়ে দিল। মিথিলা অনেক চেষ্টা করেও নির্ঝরকে সারাতে পারল না। কিছুক্ষণ এভাবে থাকার পর নির্ঝর মিথিলার ঠোঁট ছেড়ে দিল। নির্ঝর মিথিলার দিকে তাকিয়ে বলল, কান খুলে শুনে রাখো মিথিলা, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার উপর সম্পূর্ণ অধিকার যেমন আমার আছে, আমার উপরও সম্পূর্ণ অধিকার তোমার আছে। আমরা শুধু কাগজে কলমে নয়,
আমরা বৈবাহিক সম্পর্কেও স্বামী আর স্ত্রী, তার প্রমাণ আজকে আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি আমার কাছ থেকে 3 দিন সময় নিয়েছো, সেটা কি তুমি ভুলে গেছো? তোমার কাছে সময় মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে সময় যথেষ্ট মূল্য আছে, আর আমি সেই সময়ের মূল্যটা, সঠিক মূল্য তোমার কাছে চাই মিথিলা। আর হ্যাঁ, আর একটা কথা, মেঘাকে আমি কোনো দিনও রাইসার থেকে আলাদা করে ভাবিনি। রাইসা আমার কাছে যেরকম, মেঘাও আমার কাছে ঠিক সেই রকম। আর কোনো দিনও মেঘাকে জড়িয়ে কোনো উল্টাপাল্টা কথা যেন তোমার মুখে আমি না শুনি, এটা মাথায় রেখো। এই বলে নির্ঝর মিথিলাকে ছেড়ে দিল। মিথিলার আজ খুশির কোনো সীমা নেই। এই প্রথম সে নির্ঝর তার এত কাছে এসেছে, তাকে নির্ঝর এত কাছে টেনেছে। আর আজ নির্ঝরের ঠোঁটে ছোঁয়া পেল মিথিলা। মিথিলার চোখে পানি এসে গেল। মিথিলা আড়ালে চোখের পানিটা মুছে নিয়ে বিছানা থেকে উঠে নির্ঝরের দিকে এক নজর তাকিয়ে রুম থেকে চলে গেল। রুম থেকে বের হতেই তার ফোনে একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশনটার দিকে তাকিয়ে মিথিলা বিড়বিড় করে একটা কথা বলল। টিট ফর ট্যাট। মিথিলার সামনে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। সেই হাসিটার গভীরতা অনেক গভীর। সেই হাসির গভীরতা খুঁজতে গেলে কেউ অতল গভীরে হারিয়ে যেতে পারে। মিথিলা কিছুক্ষণ পর রাইসার রুমে আসলো। মিথিলাকে দেখে রাইসা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাইসা মিথিলাকে তাচ্ছিলের স্বরে বলল, তুমি এখানে কি করছো? আর কারো রুমে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয় সেটা কি তুমি জানো না? অবশ্য এটা তোমার বাসা, তুমি আবার নক করে কেন আসবে? তুমি তো যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। অবশ্য নক করার ম্যানার্সটুকুও তোমার জানা নেই। জানা থাকলে যার বাসায় হোক না কেন অবশ্যই নক করে আসতে। মিথিলা রাইসার কথার কোনো জবাব না দিয়ে শান্ত গলায় রাইসাকে বলল, আমি জানি না রাইসা, হঠাৎ তোমার কি হয়েছে? তুমি কেন হঠাৎ করেই আমার সাথে এরকম ব্যবহার করছো? আর কেনই বা এইভাবে কথা বলছো? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না রাইসা, আমি তোমার কাছে কোনো রকম কৈফিয়ত চাচ্ছি না। আমি শুধু জানতে চাইছি তোমার এতটা পরিবর্তনের কারণটা ঠিক কী? রাইসা চরম বিরক্তি নিয়ে মিথিলাকে বলল, এই তোমার সমস্যা কি? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, বুঝতে পেরেছো? দেখো রাইসা, এই পৃথিবীতে কোনো কারণ ছাড়া কোনো কিছুই হয় না। তোমার এই পরিবর্তনের পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, যার জন্য তোমার এই পরিবর্তন। তুমি আমাকে সেই কারণটা বলো। আমি জানতে চাই কেন তুমি হঠাৎ এতটা পরিবর্তন হয়ে গেলে। কারণ আমি এতদিন একটা ভুল মোহের মধ্যে আটকে ছিলাম। রাইসার কথায় মিথিলা কিছুটা আশ্চর্য হলো। মিথিলা রাইসাকে জিজ্ঞেস করলো, মোহ মানে? কিসের মোহ? বুঝলাম না। দেখো, আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি এখন এখান থেকে চলে গেলে আমি খুশি হব। প্লিজ তুমি এখন আসতে পারো। মিথিলা আর কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাইসার রুম থেকে বেরিয়ে গেল। রাইসার রুম থেকে বের হতেই দেখলো মেঘা রাইসার রুমের সামনে উকিঝুঁকি মারছে। মিথিলা হঠাৎ বের হয়ে যাওয়াতে মেঘা আর সরে যেতে পারেনি। মিথিলাকে হঠাৎ এইভাবে বের হয়ে যেতে দেখে মেঘা থতমত খেয়ে গেল। মিথিলা মেঘাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মেঘা, তুমি এখানে কেন? তুমি কি আমার আর রাইসার কথা শোনার জন্য আড়ি পাচ্ছিলে দরজার সামনে? মেঘা কি বলবে বুঝতে পারছিল না। তখনই রাইসার রুম থেকে বেরিয়ে এসে বলল, আমি আসতে বলেছি মেঘা আপুকে, কেন? তোমার কি কোনো সমস্যা আছে? রাইসার কথা শুনে মেঘা অবাক হলো, কারণ রাইসা কখনোই মেঘাকে ডাকেনি। তারপরও কেন রাইসা মেঘার পক্ষ হয়ে কথা বলো কিছুই বুঝতে পারছে না মেঘা। রাইসা মেঘার হাত ধরে বলল, মেঘা আপু তুমি আমার রুমে আসো, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। এই বলে মেঘাকে রুমে নিয়ে মিথিলার মুখের ওপর দরজা লাগিয়ে দিল রাইসা। মেঘার কাছে কিছু বোধগম্য হচ্ছে না, আসলে কি হচ্ছে এইসব। মেঘা আশ্চর্য হয়ে রাইসার দিকে তাকিয়ে আসে। রাইসা মেঘার হাত ধরে মিনতির স্বরে বলল, মেঘা আপু, আই এম সরি। মেঘা অবাক হয়ে রাইসাকে জিজ্ঞেস করলো, সরি কেন রাইসা? আমি আসলে এতদিন ভুল করেছিলাম অনেক, তার জন্য। ভুল মানে? কি ভুল? এই যে আমি হীরাকে কাজ ভেবে দূরে সরিয়ে দিয়েছিলাম, আর কাজকে হীরা ভেবে আপন করে নিয়েছিলাম। রাইসা, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আর তোমার এত পরিবর্তনটার মানেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি এতদিন ভুল একটা মোহের মধ্যে আটকে পড়েছিলাম মেঘা আপু।
আমার সেই মুহূর্তকে কেটে গেছে আজ, তাই আমি আজকে ভুল আর ঠিকটা বুঝতে পারছি। মেঘা রাইসার কথা বুঝতে না পেরে রাইসার দিকে তাকিয়ে আছে। তুমি মনে হয় আমার কথাটা ঠিকমতো বুঝতে পারোনি, তাই না মেঘা আপু? আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো। আসলে আমি যতদিন যাচ্ছে দেখছি, দিন দিন বুঝতে পারছি আমার ভাইয়া মিথিলা ভাবির সাথে ভালো নেই, সুখে নেই। বাবার মা অনেক বড় ভুল করেছে মিথিলা ভাবির সাথে ভাইয়ার বিয়ে দিয়ে। তোমার সাথে ভাইয়ার বিয়ে দেওয়া উচিত ছিল। মেঘার আশ্চর্যের ঘোর যেন কাটছে না। মেঘা রাইসাকে জিজ্ঞেস করলো, আজ হঠাৎ তুমি এসব কথা কেন বলছো রাইসা? আর তুমি তো মায়ানকে পছন্দ করো। মায়ান এসব জানতে পারলে তো তোমার জীবন থেকে দূরে সরে যাবে। মেঘা ভাবছে রাইসা কি সত্যি বলছে। রাইসার কথা যেন বিশ্বাস হতে চাচ্ছে না মেঘার কাছে। রাইসা মিথ্যা কেন বলবে মেঘাকে? অবশ্যই রাইসা সত্যিই বলেছে। তাহলে কি নির্ঝরকে পাওয়ার স্বপ্নটা সত্যি হতে চলেছে মেঘার? খুশিতে মেঘার চোখ মুখ চকচক করছে। মেঘা খুশি মনে রাইসার হাত ধরে বলল, রাইসা, তুমি কি সত্যি বলছো? আচ্ছা মেঘা আপু, তোমাকে কেন আমি মিথ্যা বলবো বলো তো? আর তোমাকে মিথ্যা বলে আমার কী লাভ? আমি যেটা সত্যি সেটাই বলছি তোমাকে। কিন্তু মিথিলা ভাবে তো নির্ঝর ভাইয়ার বউ। এটা কোনোদিনও সম্ভব হবে না রাইসা। সম্ভব কেন হবে না মেঘা আপু? অবশ্যই হবে। তুমি শুধু আমি যা যা বলবো ঠিক সেভাবেই চলবে, দেখবে নির্ঝর ভাইয়া তোমার প্রতি কুপকাত হবেই। মেঘা মাথা চুলকে রাইসাকে বলল, কিন্তু কিভাবে রাইসা? এদিকে এসো, তোমাকে আমি কানে কানে বলে দিচ্ছি। বলা তো যায় না, দেয়ালেরও কান আছে। যদি কেউ শুনে ফেলে তাহলে তোমার আর আমার প্ল্যানিং ভেস্তে যেতে পারে। তারপর রাইসা মেঘার কানে কানে কিছু বলল। মেঘা রাইসার কথা শুনেই চোখ বড় বড় করে সাথে সাথে বলে উঠল, ওরে বাবারে রাইসা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে বাগের হয়ে ঢুকতে বলছো? রাইসা মেঘাকে একটু রাগ দেখিয়ে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোমার ভালোর জন্য এত সুন্দর একটা প্ল্যানিং আমি তৈরি করলাম, আর তুমি কিনা এটা করতেই পারবে না বলছো? আচ্ছা, তুমি নিজের ভাইয়াকে চাও কি চাও না? মেঘা একটু চুপ থেকে রাইসাকে বলল, হ্যাঁ মেঘা, আমি তো নির্ঝর ভাইয়াকে চাই, কিন্তু আরে আর কোনো কিন্তু নাই মেঘা আপু। আমি চাই তুমি ভাইয়াকে সত্যিটা বলো, সত্যিটা সবার সামনে আসুক। মেঘা একটু অবাক হয়ে রাইসাকে বলল, সত্যি মানে কি সত্যি রাইসা? ইস মেঘা আপু, তোমাকে কী সব বুঝিয়ে বলতে হবে? তুমি কি কিছুই বোঝো না? তোমার মনের কথাগুলোর কথা বলছি। আরে শোনো, এখন থেকে আমি যা বলবো ঠিক সেই মতোই কাজ করবে, আর আমি তো তোমার পাশেই আছি। মেঘা ভয় ভয় চেহারা নিয়ে রাইসাকে বলল, আমার না খুব ভয় করছে। ঠিক আছে, তুমি ভয় নিয়েই থাকো, আর এইদিকে তোমার চোখের সামনে দিয়ে সব কিছু অন্যের হাতে চলে যাবে। তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। না 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 রাইসা, রাইসা শোনো শোনো, রাগ করো না প্লিজ, আমি তোমার কথায় রাজি। তাহলে আমার সাথে হাত মিলাও। এই বলে রাইসা ওর হাতটা মেঘার দিকে এগিয়ে দিল। মেঘা ওর হাত রাইসার হাতে রাখলো। তাহলে আজকে থেকে আমাদের মিশন শুরু হলো, কি বলো মেঘা আপু? ওকে ডান। নিঝর রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। মেঘা নিঝরের রুমে এসে নিঝরকে ডাক দিল। নিঝর মেঘার দিকে তাকালো না, ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল, কি বলবি? মেঘার খুব রাগ হলো। মেঘা নিঝরকে কিছুটা জোরে বলল, একটু দেখো না নির্জর ভাইয়া, তাকাও একটু আমার দিকে, বলো না আমায় কেমন লাগছে। নিঝর মেঘার দিকে এক নজর তাকিয়ে আবার ল্যাপটপের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে বলল, হ্যাঁ দেখেছি। কই ভালো করে দেখলেই তো না, দেখো না নির্ঝর ভাইয়া। নিঝর বিরক্তি নিয়ে মেঘার দিকে তাকালো। নিঝর দেখলো মেঘা শাড়ি পরেছে। নিঝর ভুরু কুঁচকিয়ে বলল, তুই শাড়ি পরেছিস এটা দেখানোর জন্য এত উথাল পাতাল করছিস যেন কি না জয় করে এসেছিস, জয়ের ট্রফি দেখানোর জন্য। নিঝরের কথা শুনে মেঘার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। মেঘা নিঝরকে আবার বলল, আজ প্রথম শাড়ি পরেছি, তাই তোমাকে দেখাতে আসলাম। আমাকে কেমন লাগছে বললে না নির্ঝর ভাইয়া? নিঝর ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে। মেঘা খুশি হয়ে বলল, সত্যি বলছো নির্ঝর ভাইয়া? নিঝর কোনো কথা না বলে মাথাটি একটু নাড়িয়ে আবার ল্যাপটপে কাজ করতে শুরু করলো। মেঘা নিঝরের সামনে বসলো। বসে এক মনে নিঝরের দিকে তাকিয়ে মেঘা ভাবছে নিঝরকে তার মনের কথা বলে দেবে মেঘা। নিঝরকে খুব তাড়াতাড়ি মেঘা নিজে করে নিতে চায়, কিন্তু নিঝরকে কিভাবে মনের কথাটা বলবে বুঝতে পারছে না মেঘা। এমন সময় মিথিলা রুমে ঢুকলো।
মেঘাকে তাদের রুমে দেখে মিথিলা প্রচণ্ড পরিমাণে রাগ হলো, কিন্তু মিথিলা নিজেকে সংযত করে মেঘাকে বলল, এ কি মেঘা, তুমি আমাদের রুমে কি করছো? আমি নির্ঝর ভাইয়ের কাছে এসেছিলাম, একটা দরকার ছিল। কি দরকার? সেটা শুনে তুমি কি করবে মিথিলা ভাবি? এই বলে মিথিলা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেঘা একরাশ বিরক্তি নিয়ে মিথিলার রুম থেকে চলে গেল। মিথিলা ভাবছে মেঘার কি এমন দরকার ছিল নির্ঝরের সাথে। মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে দেখলো সে একমনে ল্যাপটপে কাজ করছে। মিথিলা নির্ঝরকে বলল, আচ্ছা মেঘা হঠাৎ এই রুমে আসলো আর তোমার সাথে কি এমন দরকারি কাজ ছিল, বুঝলাম না কিছু। নির্ঝর ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, বাদ দাও তোর কথা, ও একটা পাগলি। আসলে ও শাড়ি পরেছিল, তাই আমাকে দেখাতে এসেছিল। ও আচ্ছা। নির্ঝর মিথিলাকে বলল, ওর কথা বাদ দিয়ে তুমি তোমার কথা ভাবো মিথিলা। তোমার মনে আছে তো মিথিলা, তুমি আমার কাছ থেকে 3 দিন সময় নিয়েছিলে, তার আজকে প্রথম দিন শুরু হলো। এই 3 দিনের মধ্যে তোমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, এটা মাথায় রেখো। আমি জানি আমি নির্দোষ, তাই নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন আমার নেই। শুধুমাত্র ফর্মালিটিসটাই আমি পালন করব। আর নির্ঝর তোমাকে একটা কথা বলি, আমাদের এমনও অনেক কাছের লোকজন আছে যারা মুখোশ পরে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের ক্ষতি করার জন্য, কিন্তু আমরা ভুলেও তাদের ভালো চেহারার আড়ালে লুকিয়ে থাকা বিশ্রী মুখোশটা ধরতে পারি না। কথাটা বলেই মিথিলার রুম থেকে চলে গেল। মিথিলার কথা শুনে নির্ঝর ভাবছে, মিথিলা মাঝে মধ্যে এমন এমন সব কথা বলে যার অর্থ খুঁজে পায় না নির্ঝর। বিকালের দিকে মিথিলা নির্ঝরকে বলল, অনেকদিন বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি। আমি এখানকার কোনো জায়গা চিনি না, আমি আবার তোমাকে কোথায় ঘুরতে নিয়ে যাব? সমস্যা নেই, আমি তো চিনি। তারপর মিথিলা আলমারি থেকে 2-3টা শাড়ি এনে নির্ঝরের সামনে রাখলো। দেখো তো এর মধ্যে কোন শাড়িটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেই শাড়িটাই আজকে আমি পরবো। তোমার যেটা পছন্দ হয় সেটাই পরো। প্লিজ তুমি একটা সিলেক্ট করে দাও না, এই বিয়ের পরেই প্রথম তোমার সাথে বাইরে ঘুরতে যাচ্ছি। প্লিজ তুমি একটা সিলেক্ট করে দাও। একটা হালকা গোলাপি কালার একটা মিথিলাকে দেখিয়ে বলল। এই শাড়িটা পরতে পারো। মিথিলা নির্ঝরের সামনে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। কি এটা? খুলে দেখো কি আছে এতে। নির্ঝর শপিং ব্যাগটা খুলে দেখলো তার মধ্যে হালকা গোলাপি কালারের পাঞ্জাবি রাখা। পাঞ্জাবিটা দেখে নির্ঝর মিথিলার দিকে অবাক হয়ে তাকালো। আমি জানি তুমি কেন অবাক হয়েছো। তুমি ভাবছো আমি কি করে শাড়ির সাথে পাঞ্জাবিটা ম্যাচিং করলাম। নির্ঝর মিথিলার কথাই কোনো উত্তর দিল না, জিজ্ঞাসিত দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে রইল। কারণ আমি জানতাম তুমি এই হালকা গোলাপি কালার শাড়িটাই পছন্দ করবে। তুমি কি করে জানতে আমি হালকা গোলাপি কালার শাড়িটাই পছন্দ করব? আর জানতেই যখন, তখন আমাকে কেন আবার জিজ্ঞেস করলে? মিথিলা বলল, থাক না, কিছু জিনিস অজানাই, সময়ের সাথে সাথে সব কিছু তুমি আস্তে আস্তে জানতে পারবে। আর তোমাকে আমি ইচ্ছে করে জিজ্ঞেস করেছি, দেখলাম আমার জানার সাথে সাথে তোমার পছন্দের মিলটা কতটুকু তা জানার জন্য। তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর মিথিলা শাড়িটা পরে সুন্দর করে সেজে নির্ঝরের সামনে আসলো। নির্ঝর যেন মিথিলার দিক থেকে চোখ সরাতে পারছিল না, এত সুন্দর লাগছিল মিথিলাকে। নির্ঝর এইভাবে মিথিলার দিকে তাকিয়ে আছে দেখে মিথিলার একটু লজ্জা লজ্জা লাগছিল। মিথিলা একটা গলা খাকারি দিয়ে নির্ঝরকে বলল, কি হলো, কি দেখছো এইভাবে? নির্ঝর নিজের অজান্তে মিথিলার দিকে তাকিয়ে বলল, আমার সামনে মনে হচ্ছে একটা পরী দাঁড়িয়ে আছে, তাকেই দেখছি। মানে? নির্ঝর মিথিলার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, না, কিছু না। মিথিলা একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা চলো যাওয়া যাক। মিথিলা আর নির্ঝর রুম থেকে বেরিয়ে গেল। তারা বের হতে যাবেই তখনই নির্ঝর আর মিথিলা বের হতে যাবে তখনই মেঘা ওদের পিছন থেকে ডাক দিল। ওরা ঘুরে মেঘার দিকে তাকালো। মেঘা এগিয়ে এসে নির্ঝরকে বলল, নির্ঝর ভাইয়া, আমিও যাব তোমাদের সাথে, আমাকেও নিয়ে যাও। মিথিলা মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘা একদম হুবহু মিথিলার মতোই সেজেছে। মিথিলার মেঘার এমন কথা শুনে প্রচণ্ড বিরক্ত লাগলো, কিন্তু মিথিলা কিছুই বুঝতে না দিয়ে মেঘাকে শান্ত গলায় বলল, না মেঘা, তুমি আজকে বাসায় থাকো, তোমাকে অন্য একদিন নিয়ে যাব। হ্যাঁ, তোমাকে আর নির্ঝরকে আমি একা বাহিরে ঘুরতে ছেড়ে দিই।
আর তোমরা সেই সুযোগে কাছাকাছি এসে পড়ো দুজনের। সে ভুল আমি করছি না মিথিলা। কথাটা মনে মনে বলল মেঘা। মেঘা মিথিলার কথাই কোনো রকম পাত্তা না দিয়ে নিঝড়ের দিকে তাকিয়ে বলল, নিঝরকে প্লিজ আমাকেও নিয়ে যাও না তোমাদের সাথে, আমিও যাব। নিঝড়েরও নিতে ইচ্ছে হচ্ছিল না মেঘাকে, কারণ নিঝড় চাচ্ছিল মিথিলার সাথে কিছুটা সময় আলাদা সময় পার করতে। তাই নিঝড় মেঘাকে বলল, না মেঘা, তুই বাসায় থাক, অন্য একদিন তোকে নিয়ে ঘুরে আসবো। নিঝড়ের কথা শেষ না হতেই পিছন থেকে রাইসা বলে উঠল, মেঘাপুকে নিয়ে গেলে কি সমস্যা তোমাদের ভাইয়া? মেঘাপুকে নিয়ে যাও, মেঘাপু অনেক আশা নিয়ে আজকে খুব সুন্দর করে সেজেছে, তোমার সাথে বাইরে ঘুরতে যাবে তাই। নিঝড় বুরকুচকে রাইসাকে বলল। কি বললি তুই? আমার সাথে ঘুরতে যাবি মানে? রাইসা কিছুটা থতমত খেয়ে পড়ল। না না না, তোমার সাথে না, আসলে তোমাদের সাথে বলতে গিয়ে তোমার সাথে বলে ফেলেছি। মেঘাপু তোমাদের সাথে ঘুরতে যাবে বলে অনেক আশা নিয়ে তোমাদের কাছে আবদার করেছে, মেঘাপুকে সাথে করে নিয়ে যাও। মেঘা নিঝড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে অনুরোধের সুরে বলল, প্লিজ 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 নির্ঝর ভাইয়া, আমাকেও নিয়ে যাও না প্লিজ। ওদের অনিচ্ছা সত্ত্বেও মেঘাকে নিতে বাধ্য হলো ওরা। মেঘাকে সাথে নিয়ে মিথিলা আর নিঝড় বেরিয়ে গেল। বাসা থেকে বের হতে একটা রিক্সা ডাকলো নিঝড়। মেঘা বলে উঠল, একই নির্ঝর ভাইয়া, আমরা মানুষ তিনজন, তুমি একটা রিক্সা ডাকছো কেন? একটা রিক্সায় তো হবে না, তুমি দুটো রিক্সা ডাকো। নিঝড় কিছুটা রেগে মেঘাকে একটা ধমক দিয়ে বলল, এই, তুই এত বেশি বুঝিস কেন মেঘা? আমি কি বলেছি একটা রিক্সায় 3 জন যাব? আমি আর একটা রিক্সা ডাকতে নিচ্ছিলাম, মাঝখান থেকে তুই বাম হাত ঢুকিয়ে দিলি। চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না। মেঘা ভালোই বুঝতে পারছিল নিঝড় একটু রেগে আছে মেঘা ওদের সাথে এসেছে বলে। নিঝড় রাগ করুক আর যাই করুক, নিঝড়কে কিছুতেই ছাড়ছে না মেঘা। নিঝড়কে মেঘার করেই ছাড়বে, মেঘা যেভাবে হোক। নিঝড় আরও একটা রিক্সা ডাকলো। মিথিলা মেঘাকে বলল, মেঘা তুমি একটা রিক্সায় ওঠো, আমি আর নিঝড় অন্য রিক্সায় আসছি। মেঘা মনে পাহাড় সমান হিংসা নিয়ে মনে মনে বলল, একই রিক্সায় নির্ঝরের পাশে বসবে তুমি? তোমাকে সে সুযোগ আমি দিচ্ছি না মিথিলা, দাঁড়াও ব্যবস্থা করছি। মেঘা নিঝড়ের দিকে তাকিয়ে ন্যাকামি করে বলল, দেখেছো নির্ঝর ভাইয়া ভাবে কতটা স্বার্থপরের মতো কথা বলছে? আমি এখানকার কিছুই চিনি না, যদি রিক্সাওয়ালা আমাকে অন্য কোথাও নিয়ে যায় তখন কি হবে? বরং একটা কাজ করি, মিথিলা ভাবি তো এই এলাকা ভালোভাবেই চিনি, উনি না হয় একা এই রিক্সায় আসুক, তুমি আর আমি না হয় অন্য একটা রিক্সায় উঠি, কি বলো নির্ঝর ভাইয়া? কথাটা শুনে যেন মিথিলার রাগটা গরম হয়ে গেল। মিথিলা ভাবলো, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে মজা, আমার সাথে পাঙ্গা নেয়া তাই না? মিথিলা নিঝড়কে বলল, আচ্ছা একটা কাজ করা যাক, আমি আর মেঘা এক রিক্সায় যাই, আপনি অন্য একটা রিক্সায় আসুন। কথাটা বলেই কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিথিলা মেঘাকে জোর করে টেনে অন্য একটা রিক্সায় বসালো। মিথিলা মেঘার হাত শক্ত করে ধরে রেখেছে যেন রিক্সা থেকে নেমে যেতে না পারে। মেঘা রাগে গজগজ করতে করতে মিথিলাকে বলল, আমার হাত ছেড়ে দাও বলছি, একদম ভালো হবে না বলছি। এ বলে মেঘা নেমে যাওয়ার চেষ্টা করছিল। মিথিলা মেঘার হাতটা আরো শক্ত করে ধরে বলল, না 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 মেঘা, একদম না, ভুলেও এই কাজ করার চেষ্টা করো না, তাহলে এখন শুধুমাত্র নির্ঝরের পাশে বসার প্ল্যানিং ভেস্তে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে আমাদের সাথে যাওয়ার প্ল্যানিংটাও ভেস্তে দেব। চুপচাপ করে আমার পাশে মুখ বন্ধ করে এসে বসে থাকো। মেঘা আরেকটা কথা বলতে পারলো না। চুপচাপ বাধ্য হয়ে মেঘা মিথিলার সাথেই বসলো। নিঝড়ও অন্য একটা রিক্সায় বসলো। কিছুক্ষণ পর রাইসাও সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে বাসা থেকে বেরিয়ে গেল। বাসা থেকে বের হতেই রাইসার ফোনে কারো একজনের ফোন আসলো। রাইসা ফোনটা রিসিভ করে বলল, জাস্ট ওয়েট, আমি আসছি। মিথিলা একটা পার্কে আসলো। মিথিলা নিঝড়কে বলল, চলুন কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, দেখবেন ভালো লাগবে। নিঝড় মিথিলার মুখে আবার আপনি কথাটা শুনে মনে মনে ভাবলো, এই মিথিলাটা না কেমন যেন, একবার আপনি বলছে, একবার তুমি বলছে। ওর মন যে কখন কি চায় তা আল্লাহই ভালো জানে। মিথিলা আর মেঘা দুজন নিঝড়ের দুপাশে আর নিঝড় মাঝখানে, ওরা তিনজন হাঁটছে। মিথিলা খেয়াল করলো মেঘা বারবার নিঝড়ের গা ঘেঁষে হাঁটার চেষ্টা করছে। কিছুক্ষণ পরপর নিঝড়ের হাত ধরানোর চেষ্টা করছে।
মিথিলা বুঝতে পারল নিঝর খুব স্বাভাবিক মনে করে তেমন পাত্তা দিচ্ছে না। আসলে নিঝর তো আর জানে না মেঘা কতটা জঘন্য পরিমাণের একটা মেয়ে, কতটা পরিমাণ কুৎসিত একটা মন লুকিয়ে আছে ওর ভিতরে। যদি নিঝর একবারের জন্য জানতে পারতো ওর এই কুৎসিত মন মানসিকতাটা, তাহলে মিথিলার বিশ্বাস নিঝর সারা জীবনের জন্য মেঘাকে ওর ধারে কাছেও আসতে দিত না, ওর কাছ থেকে সারা জীবন দূরত্ব বজায় রেখে চলতো। মিথিলার সহ্য করতে না পেরে মেঘা আর নিঝরের মাঝখানে যে ঢুকে পড়ল। মিথিলা আশঙ্কিকভাবে এইভাবে নিঝর আর মেঘার মাঝখানে ঢুকে পড়াতে মেঘা আশ্চর্য হয়ে গেল। মিথিলা এইভাবে ঢুকে পড়াতে নিঝরের হাতের সাথে হাত লাগলো মিথিলার। নিঝরের একটা অন্যরকম ভালো লাগা অনুভব করলো। মেঘা এপাশ থেকে সরে ওপাশ যেতে নিবে, তখনই মেঘার হাত চেপে ধরল মিথিলা। মেঘা ওর হাত ধরে মিথিলার হাত থেকে ছোটানোর জন্য হাত মোচড়ামুচি করছিল। মিথিলা বিড়বিড় করে মেঘার কানে কানে বলল, আরে মেঘা, এতটা হাত মোচড়ামুচড়ি করো না, এর ফলে কিন্তু তোমার হাতটা ভেঙে যেতে পারে। পরে কিন্তু তোমার বিয়ে দিতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাবে। আর একটা হাত ভাঙা মেয়েকে কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না। এই বলে নিঃশব্দে হেসে উঠল মিথিলা। মেঘা অগ্নি দৃষ্টিতে তাকালো মিথিলার দিকে। মিথিলা মেঘার দিকে তাকিয়ে মেঘাকে বলল, ওরে বাবা, মেঘার রাগ দেখে আমি না পুরো অনেক ভয় পেয়ে গিয়েছি। দেখো দেখো আমার হাত কিভাবে কাঁপছে তোমার ভয়েতে। এই বলে মেঘার দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিল মিথিলা। মেঘা দাঁতের উপর দাঁত চেপে মিথিলাকে বলল, আমার হাত ছেড়ে দাও বলছি, আমাকে নিঝরের পাশে যেতে দাও। মিথিলা নিঝরের সামনে মেঘাকে কিছু বলতে পারছে না। মিথিলা চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেলে মেঘাকে বলল, তোমার কোনো রকম লজ্জা নেই তাই না মেঘা? একজনের স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য এত কিছু তুমি কেন করছো মেঘা? তোমার কি এতটুকু কমন সেন্স নেই মাথায়? একজনের স্বামীকে তার স্ত্রী বর্তমান থাকতে তার কাছ থেকে কোনোভাবেই নেওয়া যায় না, এটা কি তুমি জানো না মেঘা? মেঘা মিথিলাকে দাম্ভিকতার স্বরে বলল, নির্ঝর কোনোদিনও তোমার ছিল না মিথিলা, তুমি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছ। নির্ঝর আমার ছিল, আবার আমারই হবে। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে, কিছুই করতে পারবে না। ও আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ তাই। জানো মেঘা, তোমাকে দেখে না মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয়। তুমি কি আমার সাথে মজা করছো? আমি কিন্তু একদম মজা করার মোড়ে নেই মিথিলা। এমা, আমি মজা করবো কেন? আমি তো তোমার ভবিষ্যৎবাণী বলছি। ভবিষ্যৎবাণী মানে? মানে আমার ভবিষ্যৎবাণীটা হলো এই যে তুমি যেই মিথ্যে স্বপ্নগুলো দেখছো, ভিত্তিহীন একটা বাসনা মনের মধ্যে তৈরি করে রেখেছো, যেদিন তোমার এই ভিত্তিহীন বাসনা আর মিথ্যে স্বপ্নগুলো কাছের মতো ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন তোমার ঠিক কী অবস্থা হবে সেই দিনের কথা ভেবেই আমার কষ্ট লাগে তোমার জন্য মেঘা। অনেকক্ষণ ধরে মেঘা আর মিথিলার মধ্যে এই তর্কাতর্কি চলতে লাগলো। নিঝর হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগিয়ে পিছন ফিরে দেখলো মিথিলা আর মেঘা দাঁড়িয়ে কথা বলছে। নিঝর ওদের কাছে এসে ওদেরকে বলল, কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো? মিথিলা নিঝরের দিকে তাকিয়ে বলল, না আসলে আমরা একটু গল্প করছিলাম নিজেদের মধ্যে। গল্প? কিসের গল্প? সেটা ননদ আর ভাবির মধ্যেকার গল্প, আপনার না শুনলেও চলবে। নিঝর কিছুটা রাগ দেখিয়ে মিথিলাকে বলল, তাহলে আমাকে নিয়ে এসেছেন কেন? আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি চলে যাচ্ছি। মিথিলার সঙ্গে সঙ্গে নিঝরের হাত ধরে বলল, এই না না, রাগ করবেন না প্লিজ, আমাদের কথা বলা শেষ, আর কথা বলবো না, সরি। তারপর মিথিলা মেঘার দিকে তাকিয়ে বলল, মেঘা চলো তাহলে আমরা সামনের দিকটায় আগাই। ওরা সামনের দিকে হাঁটতে লাগলো। মিথিলা এক হাত দিয়ে নিচরের হাত ধরে রেখেছে, অন্য হাত দিয়ে মেঘার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন মেঘা কিছুতেই নিঝরের পাশে যে নিঝরের সাথে ঘেঁষাঘেঁষি করতে না পারে। মিথিলা হাঁটতে হাঁটতে ভাবছে, আর মাত্র 2 দিন, তারপরেই তোমার মুখোশ খোলা হবে মেঘা। যত খুশি এই 2 দিন লাফালাফি করে নাও, তোমার লাফালাফি 2 দিন পরেই শেষ হবে। তুমি ভাবতেও পারছো না 2 দিন পরে তোমার ঠিক কী অবস্থা হবে। কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মিথিলা। হঠাৎ করে বেখেয়ালে হোঁচটকে পড়ে যেতে নিচ্ছিল মিথিলা। সঙ্গে সঙ্গে নিচর মিথিলাকে ধরে ফেলে। নিচর মিথিলাকে বলল, আপনার কোথাও লাগেনি তো? আর ইউ ওকে? আর একটু সাবধানে দেখে শুনে হাঁটবেন তো। সরি, আসলে আমি দেখতে পাইনি, আর আমার কোথাও লাগেনি। আপনাকে ধন্যবাদ আমাকে সেভ করার জন্য। এখানে ধন্যবাদ দেবার কিছু নেই,
নিঝর মিথিলার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো। তোমার সামান্যতম একটু আঘাত আমার কলিজায় এসে লাগে মিথিলা। আমার মনে হয় যেন বুকের বাঁ পাশে কেউ কিছু দিয়ে আঘাত করে, কিন্তু তুমি সেটা বোঝো না মিথিলা। আমি সেই দিন চেয়েছিলাম তুমি তোমার অধিকার খাটিয়ে আমাকে জড়িয়ে ধরে একবার বলতে, নির্ঝর যা হয়েছে সব ভুলে যাও, আমাকে আপন করে নাও, আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসতে চাই আগের মতো। আমার কোনো অভিমান, রাগ কিছুই থাকতো না মিথিলা তোমার উপর আর। অথচ তুমি তা না করে নিজের জেদ বজায় রেখে আমার কাছে থেকে তুমি উল্টো 3 দিন সময় চাইলে। আমিও দেখব এই 3 দিনে তুমি ঠিক কী প্রমাণ করতে পারো। আসলে তুমি আমার অভিমানের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা বোঝো না মিথিলা। আমার এই অভিমানের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা তুমি কবে বুঝবে সেটাও আমি জানি না মিথিলা। নিঝর মিথিলার দিকে তাকিয়ে আছে দেখে মিথিলা নিঝরকে বলল। কি হলো, কি দেখছেন এভাবে? মিথিলার কথাই নিঝর ভাবনা থেকে বের হলো। না, কিছু না। এইসব কিছু দেখে মেঘার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। মেঘা যতই নিঝরের কাছাকাছি যেতে চায় ততই মিথিলা আর নিঝর কাছাকাছি চলে আসে। নিঝরকে পাওয়ার জন্য মেঘা সব কিছু করতে পারে, দরকার হলে মিথিলার চরম ক্ষতি করতে দুবার ভাববে না মেঘা। মেঘা হঠাৎ খেয়াল করলো মিথিলা হরচট খাবার কারণে মিথিলার হাত থেকে মেঘার হাতটা সরে গেছে। মেঘা সেই সুযোগ বুঝেই নিঝরের পাশে যেতে চাইবে, তখনই আবার মিথিলা মেঘার হাত ধরে ফেল। এ কি মেঘা, তুমি কোথাও যাচ্ছ? এটা কিন্তু একদম ঠিক নয়। মিথিলা আস্তে করে মেঘার কানে কানে বলল। তুমি কি ভেবেছিলে মেঘা, তুমি আমার চোখে ফাঁকি দিয়ে এত সহজেই নির্ঝরের কাছে আসতে পারবে? অসম্ভব মেঘা, অসম্ভব মেঘা, এটা কোনোদিনও সম্ভব হবে না। হঠাৎ মিথিলার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখেই মিথিলা মেঘার দিকে তাকিয়ে মনে মনে বলল। তোমার সব উড়াউড়ি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে মেঘা। তোমার ডানা কেটে ফেলার সময় হয়ে এসছে মেঘা। পার্কের একপাশে মেলা বসেছে আজ। অনেক রকম চুড়ি, প্রসাধনী সামগ্রীও আছে। মিথিলা নিঝরকে বলল। ওই পাশে একটু চলুন না, ওখানে একটু ঘুরে আসি। নিঝর মিথিলার কথায় সায় দিয়ে মিথিলাকে অনুসরণ করে যেতে লাগলো। মিথিলা একজোড়া লাল কাচের চুড়ি হাতে নিয়ে দেখতে লাগলো। নিঝর বুঝতে পারলো চুড়িগুলো খুব পছন্দ হয়েছে মিথিলার। মিথিলা 2 জোড়া চুড়ি প্যাক করে দিতে বলল। মিথিলা মেঘার দিকে তাকিয়ে বলল। মেঘা দেখো, এখান থেকে তোমার কি পছন্দ হয় তুমি সেটা নাও। আদিক্ষেতা। মেঘা কিছুটা ভাব নিয়ে মিথিলাকে বলল। না, আমার কিছু লাগবে না, তুমিই নাও। ভাব দেখো, এমন ভাব নিচ্ছে মনে হয় যেন আমি ওকে প্রপোজ করেছি। ভাব দেখলে গা চলে যায়। সেটা তোমার ইচ্ছা মেঘা, আমি তোমাকে অফার করলাম, তুমি সেটা নেবে কি নেবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার মেঘা। মিথিলা ব্যাগ থেকে টাকা বের করে দিতে যাবে, তখনই দেখলো তার ব্যাগে ছোট পার্স ব্যাগটা নেই। মিথিলা হাতাহাতি করে অনেকক্ষণ খুঁজলো, কিন্তু ছোট পার্স ব্যাগটা খুঁজে পেল না। মিথিলা ভাবলো হয়তো পার্স ব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছে। মিথিলা চুড়িগুলো ফিরিয়ে দিয়ে বলল। আসলে আমার পার্স ব্যাগটা আনতে মনে নেই, আপনি এই চুড়িগুলো রেখে দিন, আমি অন্য একদিন এসে নিয়ে যাব। ঠিক হয়েছে, বেশ হয়েছে। কিন আরো বেশি করে চুড়ি কিন। মিথিলা মনটা একদম খারাপ হয়ে গেল। মিথিলা নিঝরকে বলল। আচ্ছা চলুন আমরা অন্য দিকে যাই। আপনারা সামনের দিকে আগান, আমি আসছি। কেন, কোথাও যাবেন নাকি? আপনার কোথাও একা একা ঘোরাঘুরি করা কিন্তু ঠিক হবে না, কারণ আপনি এখানকার কিছুই চেনেন না। না, আমি একা একা কোথাও ঘোরাঘুরি করব না। আপনারা সামনে আগান, আমি এখনই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। মিথিলার এই আদিক্ষেতাগুলো দেখলে গা চলে যায়। এমন ভাব করছে মনে হয় নির্ঝর একদম ছোট বাচ্চা। ও মনে হয় হারিয়ে যাবে যত সব। পার্কের একপাশে ফুচকার দোকান বসেছে, কিন্তু মিথিলার কাছে টাকা না থাকায় খেতে পারছে না। নিঝরকে বলতো তার লজ্জা করছে। নিঝর মিথিলার দিকে তাকিয়ে বুঝতে পারলো মিথিলার ফুচকা খেতে ইচ্ছে করছে, কারণ নিঝর জানে মিথিলা ফুচকা অনেক পছন্দ করে। নিঝর বলল। চলুন ফুচকা খাওয়া যাক। কিন্তু আমার কাছে তো টাকা নেই। সমস্যা নেই, আমি ট্রিট দেব, চলুন। মিথিলা খুশি মনে বলল। আচ্ছা চলুন। ফুচকা খেয়ে পার্কে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা বাসায় ফিরে এলো। মেঘা রাগে গজগজ করতে করতে রুমে চলে গেল। রাইসা মেঘাকে এত রেগে যেতে দেখে রাইসা মেঘার কাছে গেল। কি হলো মেঘাপু, গেলে খুশি মনে আর ফিরলে রাগে মনে? ব্যাপারটা ঠিক বুঝলাম না।
এত রেগে আছো কেন তুমি? রেগে থাকবো না? আমার সব আজকে আবারও আমার প্ল্যানিং ভেস্তে দিল ওই মিথিলা। রাইসা মেঘার মুখ থেকে মিথিলাকে ভাবি না ডেকে শুধু মিথিলা নামটা এইভাবে শুনে অনেকটা অবাক হয়ে গেল রাইসা, কিন্তু কিছু বলল না মেঘাকে। মেঘা রাইসা কি বলল? তোমাকে আমি এত সুন্দর করে শিখিয়ে পড়িয়ে পাঠালাম, আর কিছু করতে পারলে না তুমি? মেঘা অনেক পরিমাণ রাগ নিয়ে রাইসাকে বলল। কি করে করব? আমি তো এক মুহূর্তের জন্য সময় পাইনি কোনো কিছু করার। কেন কেন? কেন আবার? আমার পেছনে আঠার মতো লেগেছিল ওই মিথিলা। কেন, কি করেছে মিথিলা ভাবি? আমাকে এক মুহূর্তের জন্য নির্ঝরের কাছাকাছি যেতে দেয়নি। আমি তো চেয়েছিলাম নির্ঝরের কাছাকাছি যেয়ে নির্ঝরকে আমার প্রতি আকৃষ্ট করতে, কিন্তু কিছুতেই পারলাম না। আমার সব প্ল্যানে জল ঢেলে দিল ওই মিথিলা। ও মা, কি বলছো মেঘা আপু? তাহলে এখন কি হবে? আমি এত সহজে হাল ছাড়ছি না রাইসা। নির্ঝরকে তো আমি আমার করেই ছাড়বো, দেখে নিও তুমি। হ্যাঁ মেঘা আপু, আমি তো দেখার অপেক্ষাতেই আছি। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি এখন আসি। রাইসা ওর রুমে আসতেই মিথিলাও রাইসার রুমে আসলো। রাইসা মিথিলাকে দেখে বলল। এ কি মিথিলা ভাবি, তুমি আমার রুমে? হ্যাঁ, তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি। তুমি তো ফুচকা অনেক পছন্দ করো, তাই। না আমার লাগবে না, তুমি খেয়ে ফেলো। মিথিলা ওর হাত থেকে ফুচকার প্যাকেটটা খাটের উপর রেখে বলল। আমরা সবাই খেয়ে এসেছি রাইসা, তোমার জন্য এটা নিয়ে এসেছি, ইচ্ছে করলে খেয়ে নিও, ওকে? এই বলে মিথিলা চলে গেল। মিথিলা চলে যেতেই রাইসার রুমের দরজা আটকে দিল। মিথিলা রুমে ঢুকতে দেখতে পেল তার বিছানায় দুজোড়া কাচের চুড়ি রাখা, আর অন্য পাশে একটা পায়েল রাখা। মিথিলা চরমভাবে আশ্চর্য হলো কাচের চুড়িগুলো আর পায়েলটা দেখে। এই কাচের চুড়িগুলো তো সে নিয়ে আসেনি, ফেরত দিয়ে এসেছিল। তার কাছে টাকা ছিল না, তাহলে এই কাচের চুড়িগুলো আর এই পায়েলটা এখানে কিভাবে এলো? মিথিলা কাচের চুড়িগুলো হাতে তুলে নিল। লাল রঙের দুই জোড়া কাচের চুড়ি। মিথিলা কাচের চুড়িগুলো দেখে খুব খুশি হলো। পিছন থেকে নির্ঝর এসে মিথিলাকে বলল। পছন্দের জিনিসগুলো কখনো এভাবে ফেলে আসতে হয় না, হয়তো পরে সেগুলো নাও পাওয়া যেত, পরে মনে মনে আফসোস করতে হতো সেগুলো হারানোর জন্য। নির্ঝরের কথা শুনে মিথিলা পিছন ফিরে নির্ঝরের দিকে তাকালো। তার মানে পায়েল আর চুড়িগুলো তুমি এনেছো? কারণ তোমার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম চুড়িগুলো তোমার অনেক পছন্দ হয়েছে, তাই চুড়িগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি। আর পায়েলটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে আসলাম। মিথিলা একটা হাসি দিয়ে নির্ঝরকে বলল। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ কেন? এই যে তুমি আমার পছন্দের জিনিসটা আমাকে এনে দিয়েছো, সত্যি চুড়ি পরতে আমার অনেক ভালো লাগে। চুড়ি আমার অনেক পছন্দ, আর পায়েলটাও অনেক সুন্দর হয়েছে। উফ, বিরক্তিকর এই মহিলা, একবার আপনি আর একবার তুমি বলছে, বিরক্ত লাগছে। এই তুমি আমাকে একবার তুমি একবার আপনি বলছো কেন বলো তো? মিথিলা একটা মুচকি হাসি দিয়ে বলল। কেন, তোমার কি তুমি শুনতে ভালো লাগছে না? না তা নয়, একবার তুমি আর একবার আপনি, কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আচ্ছা তাহলে কি বলে ডাকলে খুশি হবে বলো? নির্ঝরকে চুপ থাকতে দেখে মিথিলাও বলল। আচ্ছা, তুমি যদি না চাও আমি তোমাকে আর তুমি বলে ডাকবো না, আপনি বলেই ডাকবো। নির্ঝর মিথিলার দিকে তাকিয়ে মনে মনে বলল। আমার চোখের ভাষা আর মনের ভাষা কি তুমি বোঝো না মিথিলা? মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে দেখলো নির্ঝর মিথিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার চোখের ভাষা বলে দিচ্ছে তুমি চাও তোমাকে আমি তুমি বলে ডাকি। আমি জানি তুমি আমার কাছ থেকে তুমি ডাকটাই শুনতে চাও সব সময়, কিন্তু তোমার মুখের থেকে শোনার জন্য যে আমি অধীর আগ্রহে আছি নির্ঝর, একবার বলো কি হলো, কিছু বললে না যে? কি বলে ডাকবো, কি বলে ডাকলে তুমি খুশি হবে? নির্ঝর দাঁতে দাঁত চেপে মিথিলাকে বলল। একটা কাজ করো, তুমি না আমাকে তুই বলে ডেকো, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব, বুঝতে পেরেছো? এমা ছি ছি, আপনাকে আমি তুই বলে কেন ডাকবো, আর আপনি এত রেগে যাচ্ছেন কেন? মিথিলা সব বুঝেও না বোঝার ভান করছে নির্ঝরের সাথে। এই মিথিলা, তুমি কি ভাত খাও না ঘাস খাও? এমা, আমি কি গরু ছাগল নাকি যে ঘাস খাবো? না, আমি আসলে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, তুমি আসলে ভাত খাও নাকি ঘাস খাও? কেন কেন এই কথা বললে কেন তুমি? জানো, আমি না ভাবছি ব্যবসা পত্র তো সব বন্ধ করে একটা সারের দোকান দেব। হঠাৎ সারের দোকান দেবেন কেন? আপনারা তো কোনো জমি চাষ করেন না, তাহলে সারের দোকান দিয়ে কি হবে?
তোমার মাথার মধ্যে যে গোবরগুলো আছে না, ভাবছি ওই গোবরগুলো দিয়ে সার বানাবো। তাহলে আমাকে আর কষ্ট করে বসে বসে ল্যাপটপে কাজ করতে হবে না। তোমার মাথার ওই গোবরগুলো দিয়েই সহজে সার বানিয়ে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো। কি বললেন আপনি? আমার মাথায় গোবর?